হ্যালো ভিউয়ার্স, টেকল্যান্ডের পক্ষ থেকে স্বাগতম। একটু দেরিতে হলেও আপনাদের সামনে নিয়ে আসতে পারলাম স্যামসাং গ্যালাক্সি এর A30 মডেলটি। এই ফোনটি বাজেটে কেমন হবে তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এবং আপনাদের সামনে এই ফোনটির আনবক্সিং এবং রিভিউ করার জন্য আমাদেরকে স্পন্সর করেছে আগ্রাবাদ আখতারুজ্জামান সেন্টারের জোজোবিডি শপ। আপনারা যে কোনো ব্র্যান্ডের অরিজিনাল, আনঅফিসিয়াল অথবা অফিসিয়াল ফোন কিনতে ঘুরে আসতে পারেন আগ্রাবাদ আখতারুজ্জামান সেন্টারের এই শপটি থেকে। তাদের দোকানের সকল ধরনের অ্যাড্রেস এবং ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন আমাদের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে। তো চলুন আনবক্সিং করতে করতে আমাদের ভিডিওটি শুরু করা যাক। স্যামসাং বাংলাদেশের বাজারের মিড রেঞ্জ বাজেটের ক্রেতাদেরকে টার্গেট করেই কিন্তু এই ফোনটি বাংলাদেশের বাজারে লঞ্চ করেছে। যদিও বাংলাদেশ, ইন্ডিয়া সহ এই উপমহাদেশেই কিন্তু এই ফোনটি একটু ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছে মিড রেঞ্জ বাজেটের ক্রেতাদের কাছে। এই ক্রেতাদের কাছে এই ফোনটি জনপ্রিয়তা পাওয়ার কারণ হচ্ছে এই বাজেটের মধ্যে কিন্তু স্যামসাং ভালো কিছু কনফিগারেশন অফার করছে। যদিও তাদের এই ভালো কনফিগারেশনটি এখনকার বর্তমান শাওমি, রিয়েলমি এই ফোনগুলোকে টেক্কা দিতে পারবেন কিনা তা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝে যাবেন। এই বাজেটে অন্যান্য ফোনগুলো আমাদেরকে হেডফোন না দিলেও স্যামসাং কিন্তু তাদের বক্সের মধ্যে আপনাদেরকে একটি হেডফোন প্রোভাইড করছে। যদিও এই হেডফোনটি তারা তাদের 3 থেকে 5,000 টাকা বাজেটের ফোনগুলোর সাথে আগে দিয়ে থাকতো। তার সাথে সাথে বক্সের মধ্যে থাকছে একটি ভালো মানের টাইপ সি কেবল এবং একটি ফাস্ট চার্জার। এই চার্জারটির অ্যাম্পিয়ার হচ্ছে 2.0 এবং এই চার্জারটি দিয়ে আপনার চার্জার অ্যাম্পিয়ারের ব্যাটারিটিকে চার্জ করতে সময় নেবে 1.5 ঘন্টা থেকে একটু বেশি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাছে রয়েছে ব্লু কালারের এডিশনটি এবং আপনারা বাজারের মধ্যে ব্ল্যাক এবং রেড আরও 2টি কালারে অ্যাভেলেবেল এই ফোনটি পাবেন। তো চলুন ফোনটিকে পাওয়ার আপ করে বডি স্ট্রাকচার নিয়ে একটু কথা বলা যাক। স্যামসাংয়ের এই ফোনটির ডিজাইন নিয়ে আপনাদের বিভিন্ন ধরনের মতামত থাকতে পারে, কারণ এই সম্পূর্ণ ফোনটি দেখতে গ্লাস বডির মনে হলেও এই ফোনটি কিন্তু আসলে প্লাস্টিক বডি। কিন্তু চমৎকার ফিনিশিং এবং রিফ্লেকশনের কারণে কিন্তু এটা হাতে নিয়ে যথেষ্ট প্রিমিয়াম ফিল হবে বলেই আমি মনে করছি। অ্যাজ ইউজুয়াল অন্যান্য ফোনগুলোর মতোই আপনারা বাম পাশে পাচ্ছেন সিম ট্রে এবং নিচের দিকে পাচ্ছেন স্পিকার, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং 3.5mm অডিও জ্যাক। উপরের দিকে থাকছে একটি সেকেন্ডারি মাইক্রোফোন এবং পিছন দিকে একেবারে বরাবর স্থানে ছিল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি। বাজেটের অনেকগুলো ফোন থেকে কিন্তু এই ফোনটি একটু বেশি স্লিম। 7.7mm স্লিমের এই ফোনটি হাতে নিয়ে কিন্তু যথেষ্ট কমফোর্ট ফিল করবেন। ফোনটির আরেকটা ব্যাপার নিয়ে কথা বলতেই হয়, তা হলো ফোনটির ডিসপ্লে। 20,000 টাকা দামের ফোনের মধ্যে সুপার অ্যামলয়েড ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন, এটি কিন্তু স্যামসাং ছাড়া আর কোনো ব্র্যান্ডই আমাদেরকে দিতে পারেনি। 6.4 ইঞ্চির এই ডিসপ্লেটির মধ্যে আপনারা পিপিআই ডেন্সিটি পাচ্ছেন 403 এবং তার সাথে ডিসপ্লে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গোরিলা গ্লাস 3। এই বাজেটের অন্যান্য ফোনগুলোর সাথে টেক্কা দেওয়ার জন্য কিন্তু তারা ড্রপ ডিসপ্লে ইউজ করেছে। যদিও আরেকটা ব্যাপার আপনাদেরকে অবশ্যই বলতে হয়, তা হলো এই বাজেটের অন্যান্য অনেকগুলো ফোন থেকে কিন্তু এই ডিসপ্লেটির সাইড এরিয়াগুলো একটু কম, অর্থাৎ আপনারা ফুল ভিউ ডিসপ্লের যে স্বাদটি তা এই ডিসপ্লে থেকে একটু বেশিই পাবেন। এই একটি ব্যাপার আপনাদের সকলকে স্বীকার করতে হবে যে এই বাজেটে এটি সেরা ডিসপ্লে। স্যামসাং ডিসপ্লের দিক দিয়ে কখনো কম্প্রোমাইজ না করলেও তারা একটা ব্যাপারে সবসময় কম্প্রোমাইজ করে আসছে আমাদের সাথে, সেটি হচ্ছে তাদের প্রসেসর। এই ফোনটির মধ্যে ইউজ করা হয়েছে জাইনোস 7904, যা হলো 14 ন্যানোমিটার প্রযুক্তি বেসড প্রসেসর। যেখানে এই বাজেটের অন্যান্য চাইনিজ কম্পিটিটররা যেমন শাওমি, রিয়েলমি, হুয়াই 10 ন্যানোমিটার প্রযুক্তির পাওয়ারফুল চিপসেট ইউজ করছে, সেখানে স্যামসাং এখনও তাদের পুরনো প্রসেসরটি ইউজ করে আসছে। অক্টাকোর এই প্রসেসরটির মধ্যে আপনারা 2টি কোর পাবেন 1.8 গিগাহার্জ এবং বাকি 6টি কোর পাবেন আন্ডার ক্লক স্পিডের 1.6 গিগাহার্জ। ফোনটি আপনারা 464 জিবি এবং 332 জিবি দুটি ভেরিয়েন্টে বাজারে অ্যাভেলেবেল পাবেন। 4 জিবি 64 জিবির ভেরিয়েন্টটি নিলে হয়তো বা মাল্টিটাস্কিংয়ে কোনো ধরনের অসুবিধা হবে না, কিন্তু এই বাজেটে অনেকগুলো ফোন থেকেই কিন্তু পিছিয়ে থাকবে গেমিং পারফরমেন্সের দিক দিয়ে এই A30 মডেলটি। যদিও এটি স্যামসাং ইউজারদের জন্য নতুন কিছু নয়, স্যামসাং ইউজাররা হয়তোবা ফোন কেনার আগে থেকেই জানেন যে তারা খুব বেশি একটা গেমিং করবেন না। ফোনটির মধ্যে আপনারা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক দুটি সুবিধাই পাবেন। যদিও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি আমার কাছে এই বাজেটের অন্যান্য অনেকগুলো ফোন থেকে কিছুটা স্লো মনে হয়েছে এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি সেট করাটাও কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার, যেটা একটু বিরক্তিই লাগে আমার কাছে। এই দিক দিয়ে বিবেচনা করলে ফেস আনলকটি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের তুলনায় একটু ফাস্ট ছিল, কিন্তু সিকিউরিটির দিক দিয়ে কিন্তু আমি আপনাদেরকে সবসময় ফেস আনলক ইউজ করতে নিষেধ করে থাকি। ফেস আনলকের সময় ক্যামেরার মধ্যে যেই অ্যানিমেশনটা দেখায় সেই অ্যানিমেশনটা কিন্তু একটু এক্সেপশনাল লেগেছে এবং এটা খুবই চমৎকার লাগে আমার কাছে। তো চলুন সরাসরি আমরা চলে যাই এই ফোনটির ক্যামেরা সেকশনে। স্যামসাংয়ের ক্যামেরা
এই একটি ব্যাপারেই স্যামসাং অনেক ফোন থেকে এগিয়ে থাকে। এক্ষেত্রেও কি তাই হয়েছে? তো চলুন আমরা একবার হাতে কলমে দেখে আসি। এর প্রাইমারি ক্যামেরা হিসাবে ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেল অ্যাপারচার 1.7 যুক্ত লেন্স এবং সেকেন্ডারি ক্যামেরা হিসাবে ইউজ করা হয়েছে আলট্রা ওয়াইড 5 মেগাপিক্সেল অ্যাপারচার 2.2 যুক্ত লেন্স। আলট্রা ওয়াইড মোড, এই মোডটি কিন্তু খুবই চমৎকার লেগেছে এই বাজেটে। ট্যুরে গেলে হয়তোবা আপনারা চমৎকার কিছু ছবি তুলতে পারবেন এই আলট্রা ওয়াইডের ক্যামেরাটি দ্বারা। তো আপনারা বুঝতেই পাচ্ছেন এই ফোনটির মধ্যে কোনো ধরনের ডেপথ সেন্সর বেস ক্যামেরা ইউজ করা হয়নি, অর্থাৎ এই ফোনটির মধ্যে যে পোর্ট্রেট মোডটা আপনারা পাচ্ছেন সেটি কিন্তু সম্পূর্ণ সফটওয়্যার বেসড। এখন ফোনটির ওভারঅল ক্যামেরা পারফরমেন্স কেমন ছিল? ফোনটির ওভারঅল ক্যামেরা পারফরমেন্স নিয়ে যদি আমি বলতে চাই, তাহলে আমি বলবো আপনাদেরকে ফোনটির ওভারঅল ক্যামেরা পারফরমেন্স ভালো, কিন্তু ততটা ভালো না যতটা আমি স্যামসাং হিসেবে এক্সপেক্ট করেছিলাম। ফোনটির এই ক্যামেরা অ্যাপটির মধ্যে শাটার স্পিডও যথেষ্ট ভালো ছিল, তার সাথে চমৎকার কালার পাচ্ছিল যা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। এছাড়াও এই ফোনটির ক্যামেরা দ্বারা আপনারা 1080p এর ভিডিও রেকর্ডিং করতে পারবেন, যদিও এখানে 4K ভিডিও রেকর্ডিংয়ের অপশন দিলে আরেকটু বেটার হতো বলে আমি মনে করি। এবং এই ফোনটির ক্যামেরার মধ্যে ফোকাস স্পিডটাও কিন্তু খুবই ভালো মানের। তার সাথে সাথে আমি আপনাদেরকে বলবো কালার প্রোডাকশন, ডিটেলস প্রত্যেকটা জিনিসই কিন্তু মোটামুটি লেভেলেরই ছিল এই ক্যামেরাটিতে। এখন চলুন কথা বলি আমরা এর ফ্রন্ট ক্যামেরাটি নিয়ে। এই ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেল অ্যাপারচার 2.0 ফ্রন্ট ক্যামেরা, যা দিয়ে আপনারা চমৎকার কিছু ছবি তুলতে পারবেন, তাতে কোনো সন্দেহের অবকাশই নেই। সেলফি ক্যামেরাটি এক অর্থে ভালোই বলা যায়, যদিও ছবিগুলো আমার কাছে কিছুটা ওয়াশ আউট মনে হয়েছে, তারপরও ডিটেলস কিন্তু ভালোই ক্যাপচার করতে পারছিল এই ফোনের ফ্রন্ট ক্যামেরাটি দিয়ে। অনেকে জেনে রাখার জন্য বলে রাখা প্রয়োজন যে আপনারা এই ফোনটির ফ্রন্ট ক্যামেরার মধ্যেও পোর্ট্রেট অপশনটি পাচ্ছেন। ফ্রন্ট ক্যামেরাটির পোর্ট্রেট মোডটিও সফটওয়্যার বেসড হওয়া সত্ত্বেও কিন্তু ব্যাক ক্যামেরার থেকে ফ্রন্ট ক্যামেরার পোর্ট্রেট মোডটি আমার কাছে কিছুটা হলেও বেটার মনে হয়েছে। তো এখন সর্বশেষে কী ডিসিশন নেবেন? এই ফোনটি কি আপনার জন্য নেওয়া উচিত হবে? আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি খুব বেশি মাল্টিটাস্কিং না করেন, খুব বেশি গেমিং না করেন, তাহলে এই ফোনটি আপনার জন্য। কিন্তু আপনি যদি একজন হাই গেমার হয়ে থাকেন, আপনি সবসময় গেম খেলতে পছন্দ করেন, তাহলে আমি আপনাদেরকে অবশ্যই এই ফোনটি নিতে নিষেধ করব। যদিও ডিজাইন এবং ডিসপ্লের দিক দিয়ে এই ফোনটি এই বাজেটের অন্যান্য অনেক ফোন থেকে এগিয়ে থাকবে। তারপরও আপনাদের কি মতামত জানাবেন অবশ্যই কমেন্ট সেকশনে, এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। টেকল্যান্ডের পক্ষ থেকে খোদা হাফেজ, ভালো থাকবেন।